আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি ফভ টিভি নিউজ আপডেটে। সঙ্গে আছি আমি ইমতিয়াজ আহমেদ। শুরুতে এই সংবাদ শিরোনাম। এই মুহূর্তে জামাতকে নিয়ে ভাবছে ভারত। ভারতে বসেই বাংলাদেশ থেকে কলকাতায় ইলিশ পাঠাচ্ছেন আওয়ামী লীগ নেতা টুটুল। বিএনপি নেত্রী নীলুফারকে ক্ষমা চাইতে বলল ছাত্র শিবির। ভারতের সাথে যুদ্ধ হলে সৌদি জড়াবে কিনা যা জানালো পাকিস্তান। হঠাৎ প্রকাশ্যে নেপালের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী দিলেন হুঁশিয়ারি। এবার বিস্তারিত। স্বাধীনতার 54 বছরে ভারতের সাথে সখ্য গড়ে ওঠেনি বাংলাদেশ জামাত ইসলামের। তবে জুলাই অভ্যুত্থানের পর পরিবর্তন এসেছে দেশের রাজনীতিতে। ভারতে অবস্থান করছে দেশটির পরম বন্ধু ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সাথে নিষিদ্ধ রয়েছে তার দল আওয়ামী লীগের কার্যক্রম। এমত অবস্থায় বাংলাদেশের নির্বাচনের তারিখ ঘোষণার পর থেকেই যেন দুশ্চিন্তায় ভারত। এমনকি তাদের একটি আলোচনায় উঠে এসেছে বাংলাদেশের নির্বাচনের ইস্যু, যেখানে জামাত নিয়ে বিভিন্ন কথা শোনা যায় তাদের কণ্ঠে। গেল বৃহস্পতিবার এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে ব্রিটিশ ভিত্তিক সংবাদ মাধ্যম বিবিসি বাংলা, যেখানে বলা হয় পাবলিক ইউনিভার্সিটির ছাত্র সংসদ নির্বাচনে যেভাবে জামাত দাপুটে জয় পাচ্ছে, সে বাস্তবতায় দিল্লির কোনো পর্যবেক্ষক মনে করছে বর্তমান বাংলাদেশে জামাত একটি শক্তিশালী দল। সম্প্রতি একটি ইউনিভার্সিটির আন্তর্জাতিক সম্পর্কের প্রফেসর শ্রীরাধা দত্ত জানান, তার চোখে ধরা পড়েছে জামাতের সূক্ষ্ম কিছু পরিবর্তন। আগে যেখানে জামাত নেতারা ধর্মীয় পোশাকের আদলে রাজনৈতিক কার্যক্রমে মনোনিবেশ করতেন, এখন জামাত নেতাদের চেঞ্জ বা টি শার্ট পরে টেলিভিশন টকশোতে আসতে দেখা যাচ্ছে। আগস্টে শ্রীরাধা দত্তের সাথে বৈঠকে বসেছিলেন জামাত ইসলামের নায়েবে আমির ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। সেখানে নির্বাচনে জয়ী হওয়ার সাথে শরিয়া আইনের প্রয়োগ প্রসঙ্গে প্রশ্ন আসলে উনি সরাসরি সে কথা নাকচ করেন। মুক্তিযুদ্ধ জামাত নিয়ে আলোচনা দীর্ঘদিনের। এ নিয়ে প্রশ্ন করলে মতিউর রহমান নিজামী বা দেলোয়ার হোসেন সাঈদীর ৭১ জামাতের অবস্থান নিয়ে ক্ষমা চাওয়ার কথা তুলে ধরেন সৈয়দ আবদুল্লাহ, এবং তারা সেটি মেনে নিয়েছেন বলে তিনি জানান। এর মধ্যে চমকপ্রদ খবর হলো, জামাত ভারতের সাথে সম্পর্ক তৈরি করতে চায়। মুক্তিযুদ্ধ প্রশ্নে জামাতের আপত্তির জায়গা কেবল একটি জায়গায়। তাদের দাবি মুক্তিযুদ্ধের পুরো অর্জনই ছিল সব মানুষের অবদান, কিন্তু শেখ মুজিবুর রহমান মুক্তিযুদ্ধের সব অর্জন তার নিজের বলে হাইজেক করে নিয়েছিলেন। তবে জামাতের কথা ও কাজ নিয়ে দ্বিধা আছে শ্রীরাধা দত্তের। তার মতে জামাত নেতারা কথা বলেন দুর্দান্ত, কিন্তু আদতে তারা কি চায় তা পর্যবেক্ষণ করা জরুরি। অন্যদিকে ভারতের সাবেক পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলা জামাত নিয়ে তার মতামত বদলাতে নারাজ। তার ধারণা জামাত কোনোদিন বদলাতে পারে না বলেও মন্তব্য করেন তিনি। দৈনিক যুগান্তরের আক্তার ফারুক শাহিনের অনুসন্ধানে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, একটি দুটি নয় 4টি লাইসেন্সে ভারতে ইলিশ রপ্তানির অনুমতি পেয়েছেন আওয়ামী লীগ নেতা নীরব হোসেন টুটুল। ইতিমধ্যে তার লাইসেন্সে কলকাতায় গেছে প্রায় 2000 কেজি ইলিশ। শেখ হাসিনা সরকারের পতনের পর কলকাতায় পালিয়ে যান টুটুল। সেখানে বসে নিয়ন্ত্রণ করছেন বরিশালের পোর্ট রোডের ইলিশ মোকামের ব্যবসা। এ কাজে তাকে সহায়তার অভিযোগ উঠছে বিএনপির কয়েকজন নেতার বিরুদ্ধে। বিনিময়ে তারা পাচ্ছেন নানা সুযোগ সুবিধা, যদিও এসব অভিযোগ স্বীকার করেনি ওইসব বিএনপি নেতা। আড়ত মালিক হিসেবে টুটুলের ব্যবসা চলছে, আর এটা মোকামের নিয়ম বলে দাবি মৎস্য আড়তদার সমিতির সাধারণ সম্পাদক ও জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের বরিশাল মহানগর কমিটির সদস্য সচিব কামাল শিকদারের। সাদিক আবদুল্লাহর সময়ে বরিশালের দ্বিতীয় মেয়র হিসেবে পরিচিত টুটুল মহানগর আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য সম্পাদক। শেখ হাসিনার ফুফাতো ভাই সাবেক মন্ত্রী আবুল হাসনাত আবদুল্লাহর পুত্র তৎকালীন মেয়র সাদিক আবদুল্লাহর ডান হাত ছিলেন তিনি। অনেকে তাকে সাদিকের ক্যাশিয়ারও বলতেন। নগরীর হাটঘাট, বাজার, বাস স্ট্যান্ড সবকিছুই ছিল টুটুলের নিয়ন্ত্রণে। এসব স্থাপনার ইজারাদারি নিয়ন্ত্রণ থেকে শুরু করে সাদিক আবদুল্লাহর আয় বাণিজ্যের বিষয়গুলো দেখতেন তিনি। মাছ বাজার আর বিআইডব্লিউটি এর ঘাট সহ পুরো এলাকার ইজারাদার ছিলেন তিনি। ইলিশ সহ সব মাছের কেনা বেচা চলত তার হুকুমে, দর পর্যন্ত ঠিক করতেন তিনি। বৈধ অবৈধ উপায়ে এভাবে শত কোটি টাকার মালিক হওয়া টুটুলের বরিশালে রয়েছে 10 তলা বাড়ি সহ বিপুল ভূ সম্পত্তি। কলকাতার জামাই এই আওয়ামী লীগ নেতার সেখানেও রয়েছে বাড়ি সহ নানা স্থাপনা। 5 আগস্টের পর ভারতে পালাতে গিয়ে সাতক্ষীরার ভোমরা স্থল বন্দরে ধরা পড়েন টুটুল। রহস্যজনক উপায়ে তখন ছাড়া পেয়ে চলে যান কলকাতায়। তারপর থেকেই আছেন সেখানে। কলকাতা থেকে নিয়ন্ত্রণ করছেন এখানকার ইলিশ মোকামের ব্যবসা। বরিশালে এখন পর্যন্ত তার বিরুদ্ধে হয়েছে 7টি মামলা। এবছর ভারতে ইলিশ রপ্তানির জন্য যে 37 প্রতিষ্ঠানকে অনুমতি দিয়েছে সরকার, তার মধ্যে 4টি টুটুলের। এগুলো হলো মাহিমা এন্টারপ্রাইজ, তানিসা এন্টারপ্রাইজ, নাহিয়ান এন্টারপ্রাইজ এবং AR এন্টারপ্রাইজ। মাহিমা ও তানিসা টুটুলের 2 মেয়ের নাম। কন্যাদের নামে এই 2টি লাইসেন্স করেন টুটুল। বাকি 2টি করেন তার ছোট মামা বাবর ও মামাতো ভাই আকাশের নামে। 2019 সালে পূজার সময় বাংলাদেশ থেকে প্রথমে ভারতের ইলিশ রপ্তানির যে অনুমতি দেয় সরকার, তখন থেকেই প্রতি বছর ইলিশ রপ্তানি করেন এই আওয়ামী লীগ নেতা।
এর ধারাবাহিকতায় এবছরও ভারতে ইলিশ রপ্তানির অনুমতি পেয়েছে তার 4টি প্রতিষ্ঠান। শুধু অনুমতি পাওয়া নয়, ভারতে ইলিশ রপ্তানিও শুরু করেছে টুটুলের প্রতিষ্ঠান। বেনাপোল স্থলবন্দরের মৎস্য কোয়ারেন্টাইন বিভাগের কর্মকর্তা আকসাদুল ইসলাম জানান, তানিশ এন্টারপ্রাইজ বৃহস্পতিবার 1360 কেজি ইলিশ পাঠিয়েছে ভারতে। অন্য একটি সূত্র জানায়, বুধবার থেকে শুরু হওয়া এই রপ্তানির আওতায় 2 দিনে প্রায় 2000 কেজি ইলিশ ভারতে পাঠিয়েছে প্রতিষ্ঠানটি। বুয়েট ছাত্র শহীদ আবরার ফাহাদের হত্যার জন্য ছাত্র শিবিরকে দায়ী করে বিএনপি নেত্রী নীলুফার চৌধুরী মনির দাবির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। সংগঠনটি এই মন্তব্যের জন্য তাকে অবিলম্বে জাতির কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছে। শনিবার ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম এক যৌথ প্রতিবাদ বার্তায় এ নিন্দা প্রকাশ করেন। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, বিএনপির স্বনির্ভর বিষয়ক সহ সম্পাদক ও সাবেক এমপি নীলুফার চৌধুরী মনি বৃহস্পতিবার বেসরকারি একটি টিভি চ্যানেল আয়োজিত টকশোতে অংশ নিয়ে দাবি করেন, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েট ছাত্র আবরার ফাহাদকে শিবির হত্যা করেছে। যে বক্তব্য গণমাধ্যম সূত্রে আমাদের নজরে এসেছে। ছাত্রলীগ কর্তৃক বাংলাদেশের সবচেয়ে আলোচিত হত্যাকাণ্ড নিয়ে তিনি যে বক্তব্য উপস্থাপন করেছেন তা শুধু মিথ্যাচারী নয়, দীর্ঘ 16 বছর ধরে বাংলাদেশের মানুষের ফ্যাসিবাদ বিরোধী লড়াইকে অশ্রদ্ধা ও প্রশ্নবিদ্ধ করার শামিল। রাজনৈতিক ও আদর্শিক প্রতিযোগিতায় ব্যর্থ হয়ে ছাত্র শিবিরের বিরোধিতা করতে গিয়ে তিনি মিথ্যাচারের সকল সীমা ছাড়িয়ে গেছেন। আমরা তার এই নির্লজ্জ মিথ্যাচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। নেতৃবৃন্দ আরও বলেন, 2019 সালের 6 অক্টোবর বুয়েটের শেরেবাংলা হলে তড়িৎ ও ইলেকট্রনিক্স প্রকৌশল বিভাগের 2য় বর্ষের মেধাবী ছাত্র আবরার ফাহাদকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসীরা নির্মমভাবে নির্যাতন করে হত্যা করে। আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলার অপরাধে তাকে শিবির ত্যাগ দিয়ে নির্মমভাবে হত্যা করে তারা, যা আদালতের রায় দ্বারা প্রমাণিত। নেতৃবৃন্দ বলেন, দীর্ঘ 16 বছরের ফ্যাসিবাদী শাসনকালে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ক্যাম্পাসে হেন কোনো অপরাধ নেই যা করেনি। খুন, ধর্ষণ, চাঁদাবাজি, টেন্ডারবাজি, শিক্ষার্থী নির্যাতন, বিরোধী মত দমন, মানবাধিকার লঙ্ঘন ইত্যাদি ছিল আওয়ামী লীগ, ছাত্রলীগ ও তার অঙ্গ সংগঠন সমূহের নৈমিত্তিক কর্মকাণ্ড। ছাত্র শিবির, ছাত্রদল সহ নির্যাতনের শিকার বিএনপি, জামাত এবং আওয়ামী বিরোধী সকল দল ও মতের সংগ্রাম ছিল তাদের কর্মকাণ্ডের বিরুদ্ধে। নেতৃবৃন্দ যোগ করেন, ফ্যাসিস্ট শাসন আমলে সবচেয়ে নিপীড়িত সংগঠন হলো বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। বিগত 16 বছরে সংগঠনের 101 জন জনশক্তিকে শহীদ করা হয়েছে। 20,000-এর বেশি মামলায় গ্রেপ্তার করে নির্যাতনের মাধ্যমে অসংখ্য নেতাকর্মীকে চিরতরে পঙ্গু করে দেওয়া হয়েছে। এখনও আমাদের 7 জন জনশক্তি গুম রয়েছেন। শিবির সন্দেহে সনাতন ধর্মাবলম্বী বিশ্বজিৎ সহ অসংখ্য মানুষকে হত্যা ও নির্যাতন করেছে ছাত্রলীগ, যার প্রমাণ গণমাধ্যম ও জাতির সামনে স্পষ্ট। অথচ বিএনপি নেত্রী নীলুফার চৌধুরী মনি ছাত্র শিবিরের বিরোধিতা করতে গিয়ে আওয়ামী লীগ, ছাত্রলীগের সীমাহীন অপরাধকে দায় মুক্তি দেওয়ার চেষ্টা করেছেন, যা জনমনে প্রশ্ন তৈরি করছে তিনি আসলে পতিত ফ্যাসিস্টদের এজেন্ট হয়ে কাজ করছেন কিনা। শুধু তাই নয়, ছাত্র সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ছাত্র শিবিরের সাংগঠনিক ইমেজ বিনষ্ট করার জন্য পরিকল্পিতভাবে তিনি সহ একটি বিশেষ চক্র এমন মিথ্যাচার পথ বেছে নিয়েছেন। নেতৃবৃন্দ বলেন, আমরা তার এই বক্তব্য ঘৃণা ভরে প্রত্যাখ্যান করছি এবং অবিলম্বে এই অসত্য উদ্দেশ্য প্রণোদিত বক্তব্য প্রত্যাহার করে জাতির কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানাচ্ছি। অন্যথায় আমরা প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নিতে বাধ্য হব। এর আগে বৃহস্পতিবার বেসরকারি একটি টিভি চ্যানেল আয়োজিত টকশোতে অংশ নিয়ে দাবি করেন, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবরার ফাহাদকে শিবির হত্যা করেছে। এবার অনেকটা চুপিসারে জীবনের নতুন এক অধ্যায়ে পা দিতে চলেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ। বৃহস্পতিবার রাজধানীর কামরাঙ্গীর চরে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের নেত্রী শ্যামলী সুলতানা জেদনির সঙ্গে হান্নান মাসুদের বাগদান হয়েছে। এ সময় দুই পরিবারের সদস্য ও বন্ধুদের উপস্থিতি ছিল বলে হান্নান মাসুদের ঘনিষ্ঠ একটি সূত্র তথ্য নিশ্চিত করেছে। জানা গেছে, পাত্রী শ্যামলী সুলতানা জেদনির বাড়ি লক্ষ্মীপুর। তিনি বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ বাকছাস কেন্দ্রীয় নির্বাহী সদস্য সংগঠক হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া জেদনি বাকছাসের মিডিয়া সেলের সহ সম্পাদক হিসেবেও আছেন। এদিকে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় জন্ম নেওয়া আব্দুল হান্নান মাসুদ বাংলাদেশের তরুণ রাজনীতিতে উদীয়মান নেতা হান্নান মাসুদ শুক্রবার সৌদি আরবে গেছেন। সেখানে তিনি 1 সপ্তাহের বেশি অবস্থান করবেন, পরে পবিত্র ওমরা করবেন এবং দলীয় কর্মসূচিতে অংশ নেবেন। উল্লেখ্য, 2023 সালে আব্দুল হান্নান মাসুদের রাজনৈতিক জীবন শুরু হয়। তখন তিনি আখতার হোসেন ও নাহিদ ইসলামের নেতৃত্বে আত্মপ্রকাশ হওয়া গণতান্ত্রিক ছাত্র শক্তির মাধ্যমে রাজনীতির ময়দানে প্রবেশ করেন। পরে জুলাই গণঅভ্যুত্থানে অন্যতম সমন্বয়ক ছিলেন আব্দুল হান্নান মাসুদ। পরে 2025 সালের ফেব্রুয়ারিতে আত্মপ্রকাশ হওয়া রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির যুগ্ম মুখ্য সমন্বয়কের পাশাপাশি রাজনৈতিক পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন আব্দুল হান্নান মাসুদ। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ জানিয়েছেন, যদি ভারত তার প্রতিবেশী দেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে তাহলে সৌদি আরব তাদের কৌশলগত পারস্পরিক সহায়তা চুক্তির আওতায় পাকিস্তানকে রক্ষায় এগিয়ে আসবে।
এই চুক্তি সম্প্রতি দুই দেশের মধ্যে স্বাক্ষরিত হয়েছে। শনিবার ভারতীয় গণমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। খাজা আসিফ শুক্রবার পাকিস্তানের জিও টিভিকে বলেন, হ্যাঁ অবশ্যই, এতে কোনো সন্দেহ নেই এবং এই চুক্তির তুলনা করা যায় ন্যাটোর ৫ নম্বর অনুচ্ছেদের সঙ্গে, যা সম্মিলিত প্রতিরক্ষা অর্থাৎ এক সদস্যের বিরুদ্ধে আক্রমণ হলে অন্য দেশ জবাবদিহি নিশ্চিত করবে। তবে তিনি জোর দিয়ে বলেছেন, এই চুক্তি আক্রমণাত্মক নয় বরং প্রতিরক্ষামূলক এবং এর উদ্দেশ্য আগ্রাসন রোধ করা। তিনি বলেন, যদি সৌদি আরব বা পাকিস্তানের বিরুদ্ধে আগ্রাসন হয় আমরা যৌথভাবে প্রতিরক্ষা করব। তিনি আরও স্পষ্ট করেন যে পাকিস্তানের পারমাণবিক অস্ত্র সৌদি আরবের ব্যবহারের জন্য উপলব্ধ থাকবে, তবে এর ব্যবহার শুধুমাত্র ভারত বিরোধী পরিস্থিতিতে সীমাবদ্ধ থাকবে। এক ঊর্ধ্বতন সৌদি কর্মকর্তা রয়টার্সকে জানান, চুক্তিটি একটি বিস্তৃত প্রতিরক্ষামূলক চুক্তি যা সমস্ত সামরিক উপায়কে অন্তর্ভুক্ত করে। এই চুক্তির মাধ্যমে পাকিস্তান আর্থিক সহায়তা পাবে এবং আরব দেশগুলোর জোট গঠনের সম্ভাবনা বাড়বে, যা পাকিস্তানের জন্য একটি বড় সুবিধা। সৌদি আরবের জন্যও এটি একটি পারমাণবিক ঢাল হিসেবে কাজ করবে। ভারত সরকার এই চুক্তি সম্পর্কে বলেছে, এটি দুই দেশের মধ্যে দীর্ঘস্থায়ী সম্পর্ককে আনুষ্ঠানিক রূপ দেয় এবং এর প্রভাব মূল্যায়ন করা হচ্ছে। সামরিক ও রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই চুক্তি কার্যত রিয়াদের অর্থকে ইসলামাবাদের পারমাণবিক ক্ষমতার সঙ্গে যুক্ত করে, যা পশ্চিম এশিয়ার সামরিক সমীকরণ বড় প্রভাব ফেলবে। পাক প্রতিরক্ষা মন্ত্রী বলেন, দরজা বন্ধ নয় বৃহত্তর আরব জোট গঠনের সম্ভাবনা নিয়ে, তবে এখনও নির্দিষ্ট কোনো সিদ্ধান্ত হয়নি। তিনি যোগ করেন, এখানের দেশ ও জনগণের, বিশেষ করে মুসলিম জনগোষ্ঠীর একসাথে তাদের অঞ্চল রক্ষা করা মৌলিক অধিকার। সম্প্রতি নেপালে সংঘটিত জেনজি বিপ্লবে ক্ষমতাচ্যুত হয়ে ৯ দিন আত্মগোপনে থাকার পর অবশেষে প্রকাশ্যে এলেন কেপি শর্মা ওলি। আর প্রকাশ্যে এসেই দেশবাসীকে হুঁশিয়ার করে বার্তা দিয়েছেন ক্ষমতাচ্যুত এই প্রধানমন্ত্রী। শুক্রবার ১৯ সেপ্টেম্বর নেপালের সংবিধান দিবস উপলক্ষে ফেসবুকে দেওয়া এক পোস্টে সাম্প্রতিক বিক্ষোভ নিয়ে মন্তব্য করেন ওলি। শান্তিপূর্ণ হিসেবে ঘোষণা করা হলেও বিক্ষোভে ষড়যন্ত্রকারীরা অনুপ্রবেশ করে অশান্তি সৃষ্টি করেছে বলে দাবি তার। খবর দ্য ইকোনমিক পোস্টের। ওলি তার ফেসবুক পোস্টে লিখেছেন, গত সপ্তাহের আন্দোলনকে শান্তিপূর্ণ বলা হলেও আসলে সেখানে কিছু লোক ঢুকে পড়েছিল। আন্দোলন আহ্বানকারীরাই স্বীকার করেছে যে বাইরে থেকে লোকজন অনুপ্রবেশ করেছিল। সেই অনুপ্রবেশকারীরাই সহিংসতা শুরু করে। এর ফলে কিছু তরুণ প্রাণ হারায়। সরকার বিক্ষোভকারীদের উপর গুলি চালানোর কোনো নির্দেশ দেয়নি। পোস্টে স্বয়ংক্রিয় অস্ত্র ব্যবহারের ব্যাপারে তদন্ত দাবি করেছেন তিনি এবং বলেছেন, এই ধরনের অস্ত্র নেপাল পুলিশ ব্যবহার করে না। নেপালের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী লিখেছেন যে স্বয়ংক্রিয় অস্ত্র পুলিশকে দেওয়া হয়নি, তার ব্যবহার নিয়ে তদন্ত হওয়া উচিত। আমি আবারও এই ঘটনার জন্য শোক প্রকাশ করছি, প্রাণ হারানো তরুণদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি। এছাড়া আন্দোলনের সময় সংঘটিত সহিংসতাকে দেশের বৃহত্তর সংকটের সঙ্গে যুক্ত করে ওলি সতর্ক করে বলেছেন, নেপাল এখন সংবিধান ও সার্বভৌমত্ব নিয়ে বড় ধরনের আঘাতের মুখোমুখি। তিনি দাবি করেছেন, তার পদত্যাগের পর সিংহ দরবারে অগ্নিসংযোগ হয়েছে, জাতীয় মানচিত্র পুড়িয়ে ফেলা হয়েছে এবং রাষ্ট্রের প্রতীকগুলোকে লক্ষ্যবস্তু বানানো হয়েছে। নেপালের 4 বারের এই প্রধানমন্ত্রী আরও লিখেছেন, আমরা এখন আমাদের সংবিধানের উপর বড় আঘাতের মুখোমুখি। আমি প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করার পর সিংহ দরবারে আগুন লাগানো হয়েছে, নেপালের মানচিত্র পোড়ানো হয়েছে, জাতীয় প্রতীক মুছে ফেলার চেষ্টা করা হয়েছে। প্রতিনিধিত্বমূলক প্রতিষ্ঠান, বিচার ব্যবস্থা, ব্যবসা প্রতিষ্ঠান, রাজনৈতিক দলের কার্যালয়, নেতাকর্মীদের বাড়িঘর ও ব্যক্তিগত সম্পত্তি বেছে বেছে আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে। এদিকে সেনাবাহিনী সূত্রের বরাতে স্থানীয় সংবাদ মাধ্যম বলছে, সেনা নিরাপত্তায় 9 দিন কাটানোর পর নেপালের কমিউনিস্ট পার্টির চেয়ারম্যান ওলি একটি ব্যক্তিগত জায়গায় চলে গেছেন। তবে এখন থেকে তিনি কোথায় থাকবেন তা জনসম্মুখে প্রকাশ করা হয়নি। গত 4 সেপ্টেম্বর সরকারের আরোপিত সামাজিক যোগাযোগ মাধ্যম নিষেধাজ্ঞা থেকে সূচনা হয় এই বিক্ষোভের। দ্রুততা রূপ নেয় দুর্নীতি ও অভিজাত শ্রেণীর অপচয়ের বিরুদ্ধে ব্যাপক বিদ্রোহে। হাজার হাজার তরুণ তরুণী রাস্তায় নামে, যাদের মতে সরকার জনগণের সঙ্গে সংযোগহীন ও কেবল নিজের স্বার্থে নিয়োজিত। বিক্ষোভগুলো সহিংস হয়ে ওঠে এবং নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে আন্দোলনকারীরা। প্রতিবেদন অনুযায়ী বিক্ষোভ ঘিরে সংঘটিত সহিংসতায় অন্তত 72 জন নিহত এবং 2000-এর বেশি আহত হয়েছেন। সংসদ ভবন ও প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন সহ সরকারি ভবনে আগুন ধরিয়ে দেয় বিক্ষোভকারীরা। পরিস্থিতির ভয়াবহতায় গত 9 সেপ্টেম্বর পদত্যাগে বাধ্য হন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। এবার বিজ্ঞান ও প্রযুক্তির খবর। বর্তমান যুগে আমাদের নিত্যসঙ্গী মোবাইল ফোন। দিনের শুরু হয় স্ক্রিনের দিকে তাকিয়ে এবং রাতেও ঘুমানোর আগে অনেকেই শেষ মুহূর্ত পর্যন্ত ফোন হাতে রাখেন। সোশ্যাল মিডিয়ায় স্ক্রল করা, ভিডিও দেখা বা মেসেজ রিপ্লাই করা যেন আজকাল রুটিনে পরিণত হয়েছে। তবে গবেষণায় দেখা গেছে এই অভ্যাস শুধু ঘুমকে নয়, শরীর ও মনের উপরও নেতিবাচক প্রভাব ফেলে। সবার আগে মোবাইল ব্যবহারের ফলে যে ক্ষতিগুলো ঘটে সেগুলো হলো ঘুমের মান কমে। স্ক্রিনের ব্লু লাইট মস্তিষ্কে ঘুম আনার হরমোন মেলাটোনিনের মাত্রা কমিয়ে দেয়, ঘুম আসতে দেরি হয়। ফোন ব্যবহারের ফলে মস্তিষ্ক উত্তেজিত থাকে, সহজে ঘুম আসে না। চোখে সমস্যা, অতিরিক্ত আলো চোখ শুকনো করে, চুলকানি ও মাথা ব্যথা বাড়ায়। মানসিক চাপ সৃষ্টি, সোশ্যাল মিডিয়া ঘাঁটলে স্ট্রেস ও উদ্বেগ বেড়ে যায়, মস্তিষ্কের বিশ্রাম কমে। ফোন ব্যবহার করলে মস্তিষ্ক শান্তি পায় না,
ক্লান্তি জমে, স্মৃতিশক্তি ও মনোযোগ কমে। পর্যাপ্ত ঘুম না হলে পরের দিনের কাজের উপর মনোযোগ হারায়, দীর্ঘমেয়াদী স্বাস্থ্য ঝুঁকি বাড়ে, হৃদরোগ, ডায়াবেটিস সহ অন্যান্য রোগের সম্ভাবনা বেড়ে যায়। হরমোনের ভারসাম্য নষ্ট হয়, যথেষ্ট ঘুম না হলে শরীরে হরমোন ঠিকভাবে কাজ করে না। কম ঘুমের কারণে খিদে নিয়ন্ত্রণের হরমোন বিঘ্নিত হয়, মানসিক স্বাস্থ্য খারাপ হয়। ফোন আসক্তি, অনিদ্রা ও উদ্বেগ একসঙ্গে ডিপ্রেশন বাড়াতে পারে। বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী ঘুমানোর অন্তত 30 থেকে 60 মিনিট আগে মোবাইল ফোন বন্ধ রাখা উচিত। এটি ঘুমের মান উন্নত করবে এবং শরীর ও মানসিক স্বাস্থ্যের জন্য উপকারী হবে। এবার খেলার খবর। গতকাল থেকে ঘরোয়া ফুটবলের নতুন মৌসুম শুরু হয়েছে। লিগ চ্যাম্পিয়ন মোহামেডানকে ফেডারেশন কাপ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস হারিয়ে চ্যালেঞ্জ কাপের শিরোপা নিজেদের কাছেই রেখেছে। তবে ফুটবল আঙ্গনে ম্যাচ ছাপিয়ে আলোচনায় কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়াম। বাংলাদেশ চীন প্রীতি ম্যাচের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বাফুফে সভাপতি তাবিথ আউয়ালকে কালকের মাঠ ইস্যু নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয়েছিল। বাফুফে সভাপতি তাবিথ আউয়াল কালকের মাঠ ইস্যুতে বলেন, আমরা দুইবার লিগের সূচি পরিবর্তন করেছি, অবশ্যই আমাদের ত্রুটি আছে, এটা অস্বীকার করার উপায় নাই। এর আগে আমরা যেটা করেছি দ্রুত সমাধানের চেষ্টা। আমি আশা করছি আমাদের লিগ কমিটি এবারও সমস্যা সমাধান করবে শীঘ্রই। বাফুফে সভাপতি দায় নিলেও বাস্তবিক অর্থে বাংলাদেশের স্টেডিয়ামগুলো জাতীয় ক্রীড়া পরিষদের অধীনে। জাতীয় ক্রীড়া পরিষদ স্থানীয় ক্রীড়া সংস্থার অনুমতি ছাড়া বাফুফের কিংবা ফুটবল ক্লাবের ম্যাচ আয়োজনের সুযোগ নেই। নানা দিন দরবারের পর 14 সেপ্টেম্বর মোহামেডান কুমিল্লা ভেন্যু বুঝে পেয়েছে, মাত্র 4 দিন আগে পেলেও প্রয়োজনীয় কোনো কাজই করানি। ম্যাচের আয়োজক হিসেবে মোহামেডান ক্লাবের সিংহভাগ দায় থাকলেও দেশের ফুটবলের প্রধান সংস্থা হিসেবে বাফুফের লিগ কমিটি এমন মাঠে খেলা আয়োজন করায় দায় এড়াতে পারে না। বাফুফে মাঠ ও স্টেডিয়াম সংকট নিরসনে সরকারের সঙ্গে কাজ করছে। 25 বছরের জন্য কয়েকটি স্টেডিয়াম বাফুফে বরাদ্দ দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। সরকারের কাছ থেকে বাফুফে আনুষ্ঠানিকভাবে স্টেডিয়ামগুলো পেলে ফিফা স্বীকৃতি পাওয়ার অঙ্গীকার বাফুফের সভাপতির। তিনি বলেন, আমি কখনো অগ্রিম কথা বলি না। আমরা 6টি স্টেডিয়াম নিয়ে সরকারের সঙ্গে চূড়ান্ত আলোচনায় চলে এসেছি। বাফুফে 6টি স্টেডিয়াম টেক ওভার করলে পরিপূর্ণ ফিফা সার্টিফাইড স্টেডিয়াম রূপান্তরে বাফুফে কাজ করবে। অনেক সময় ডিটেইলসে ত্রুটি থাকে, যতক্ষণ না পর্যন্ত হস্তান্তর না পাই ততক্ষণ কিছু বলা যাচ্ছে না। আমাদের লক্ষ্য হলো বাফুফের অধীনে স্টেডিয়ামগুলো নিয়ে উন্নত করা। ফিফা ফরওয়ার্ড প্রোগ্রামের অধীনে যে অসম্পূর্ণ কাজ রয়ে গেছে সেটা নভেম্বরের মধ্যে শেষ করা। প্রিয় দর্শক, শেষ করছি ফফ টিভি নিউজ আপডেট। আজ এ পর্যন্তই। ভিন্ন খবর নিয়ে দেখা হবে আগামীকাল রাত 8টায়। নিজেকে আপডেট রাখতে সাবস্ক্রাইব করুন চ্যানেলটি, নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে ছড়িয়ে দিন সর্বত্র। সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।